আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এসে পড়ছি মিথ্যা অপবাদ পার্ট 15 নিয়া। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। স্পৃহার সাথে বিকেলে কথা হলো। তার কাছ থেকেই জানতে পারলাম অবনীর এক ডাক্তার ছেলের সাথে বিয়ে। তখন পর্যন্ত জানতাম না আমি এই ছেলেটা কে, কার সাথে অবনীর বিয়ে। রাতে যখন রাশেদ ফোন করে বলে তার বিয়ের কথা জানালো, তখন বুঝতে বাকি রইল না অবনীর সাথেই রাশেদের বিয়ে ঠিক হয়েছে। বিয়েটা হুট করেই ঠিক হয়ে গেছে, তাই আমাকে জানাতে দেরি করেছে। রাশেদকে আমি যতটুকু চিনি জানি ছেলে হিসেবে অনেক ভালো। সেক্ষেত্রে অবনীর জন্য ভালোই হয়েছে। একটা মেয়েকে ভালো রাখার মতো সবকিছুই রাশেদের মধ্যে রয়েছে। 2 দিন পর আমি স্পৃহাকে নিয়ে অবনীর বিয়েতে গেলাম। স্পৃহা যেভাবে বলেছিল বিয়েতে খুব বেশি মানুষ দাওয়াত দেওয়া হবে না, আসলে বিষয়টা তেমন না। আমরা ছাড়াও অনেক মানুষ এসেছে। কেন জানি মনে হতে লাগলো স্পৃহার বাবা মাও হয়তো বিয়েতে এসেছে। আজকে আর আমাদের রেহাই নেই। তবে তারা আসেনি, আসলে আমার জন্য ভালোই হতো। তবে আমার ভালোটা কেন জানি হয় না। অবনীকে বউ সাজে খুব ভালো লাগছে না আমার কাছে। তবে খারাপও লাগছে না। সব মেয়েকে বউ হিসেবে ভালো লাগে না, কিন্তু এই মেয়েটাকে লাগার কথা ছিল, তবে লাগছে না। এমনিতেই যতটা সুন্দর লাগে আজকে বউ সাজার পর ততটা সুন্দর লাগছে না তাকে। স্পৃহার ক্ষেত্রে বিষয়টা তেমন না। স্পৃহাকে যেদিন প্রথম বউ সাজে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম এটা এই মেয়ের সর্বোচ্চ ভালো লাগার মতো রূপ। এর থেকে ভালো লাগার মতো রূপ আর হতে পারে না। স্পৃহাকে বউ সাজালে যতটা সুন্দর লাগে অবনীকে ততটা লাগছে না। তবে সুন্দর লাগতেছে, কিন্তু কম। কোনো রকম ঝামেলা ছাড়াই বিয়েটা হয়ে গেল। আমাদেরও কোনো সমস্যায় পড়তে হলো না। বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। বাসর ঘর সাজালাম আমি আর স্পৃহা দুজন মিলে। স্পৃহা খুব সুন্দর করে বাসর সাজিয়েছে। এতটা সুন্দর করে হয়তো তার নিজের বাসর কেউ সাজায়নি। সবসময় দেখে এসেছি বাসরটা সাধারণত ছেলেদের বাড়িতেই হয়। মেয়ের বাড়ি থেকে মেয়েকে নিয়ে যাবে, তারপর ছেলের বাড়িতে বাসর সাজানো হবে। কিন্তু এখানে ব্যাপারটা ভিন্ন। রাশেদের তেমন আপন বলতে কেউ না থাকায় বাসরটা অবনীর বাসাতেই হচ্ছে, যেমনটা আমাকে করতে হয়েছিল। যদিও আমার ওটাকে বাসর বলা চলে না, কেননা বাসর রাতে যা যা করে মানুষ আমরা তার কিছুই করিনি। প্রায় রাত 12টা পার হয়ে গিয়েছে। অবনী আর রাশেদকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আমরা আসার পর অবনীর বাবা আমাদের থাকার ব্যবস্থা করছিলেন ছোট্ট একটা রুমে। কারণ তিনিও জেনে গিয়েছিলেন আমরা স্বামী স্ত্রী। তবে এটা জানেন না যে আমরা শুধু নামের স্বামী স্ত্রী, কোনো কাজের না। প্রিয়ার সাথে বিয়ে হওয়ার পর এই প্রথম এক বিছানায় ঘুমাতে হচ্ছে আমাদেরকে। বাসর রাতে পালিয়ে আসার পর সবসময় আলাদা বিছানাতেই আমরা ঘুমিয়েছি, কিন্তু আজ সেই সুযোগ নেই। রুমটাও খুব ছোট, নিচে ঘুমানোর মতো তেমন কোনো জায়গা নেই। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই বিছানা দেখার সাথে সাথে নিজের গায়ে এলিয়ে দিই। ঠিক তখনই স্পৃহা বলে ওঠে, আমরা এখানে একসাথে ঘুমাবো। আমি শুয়ে থাকা অবস্থাতেই বললাম, তাছাড়া তো আর কোনো উপায়ও নেই। তখন স্পৃহা কপাল কুঁচকে বিছানার দিকে আগাতে আগাতে বলল, উপায় থাকবে না কেন, নিচে তো একটু জায়গা আছে, ওখানে ঘুমান আপনি, আমি উপরেই ঘুমাই। প্রিয়ার এমন কথা শুনে একটুও অবাক হলাম না, কারণ এই মেয়েটা এমনই, সবসময় নিজের বুঝ বুঝে খুব স্বার্থপর একটা মেয়ে। আমি তখন বিছানা থেকে উঠে বসে পড়লাম আর বললাম, আমি কেন নিচে ঘুমাবো? শুধু শুধু কেন মশার কামড় খাবো? এমন না তো যে নিচে ঘুমালে আমার অনেক লাভ, কিংবা না ঘুমালে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তখন স্পৃহা মন খারাপ করে বলল, আমি একটা মেয়ে, আর একটা মেয়েকে সেফ রাখার দায়িত্ব আপনার। পুরুষরা চাইলে অনেক কিছুই পারে যা মেয়েরা পারে না। আমার নিচে ঘুমালে ঘুম আসবে না, প্লিজ আপনি নিচে ঘুমান আমার জন্য হলেও। আমি কোনো ভাবান্তর না করে স্পৃহার দিকে তাকিয়ে বললাম, মেয়েরা সব কাজই পারে, দেখেন না সমান অধিকার দাবি করে, তাই ছেলেরা যে কাজ করতে পারবে ওটা তো মেয়েদেরকেও করতে হবে। তাই ছেলেরা যে কাজ পারবে ওটা তো মেয়েদেরকেও পারতে হবে। আর আমি কেন আপনার কথায় নিচে ঘুমাবো? আপনি তো আমার কেউ না। মানুষ তার আপন মানুষের জন্য সব কষ্ট সহ্য করতে পারে, সবকিছু সয়ে যেতে পারে। আপনি তো আর আমার আপন কেউ না, তাহলে আমি কেন আপনার জন্য এসব করতে যাব? কে হন আপনি আমার? মনের ভিতর অনেক অনেক অভিমান নিয়ে কথাগুলো বললাম আমি। আমারও ইচ্ছে করছিল তুলতুলে নরম বিছানাতেই ঘুমাক মেয়েটা। এরকম ফুলের ন্যায় কোমল একটা মেয়েকে কনক্রিটের শক্ত ফ্লোরে ঘুমাতে দিতে পারি না আমি। কিন্তু এই যে অভিমান বড্ড খারাপ জিনিস। কেউ বুঝতে চায়, কেউ বা বুঝতে চায় না। প্রিয়াও আমার অভিমান ভরা কথাগুলো বুঝতে পারলো কিনা আমি বুঝতে পারিনি। তবে সেও অনেকটা মন খারাপ করে অভিমানী কণ্ঠে বলল, আমি আপনার বউ হই, আর নিজের বউয়ের জন্য এটা করা আপনার কর্তব্য। এই কথা শুনে আমার অনেক রাগ হলো।
ইচ্ছে করছিল স্পৃহাকে 2-3টা গালি দেই, কিন্তু সেটা আমি করতে পারলাম না। আমি রাগে গড়গড় করতে করতে বললাম, কিসের বউ আপনি আমার? বউ মানে বুঝেন? প্রয়োজনের সময় জামাইকে মানবেন, আর যখন প্রয়োজন থাকবে না তখন মানবেন না। বাহ, আপনাকে তো নিজের ভালো বোঝার জন্য নোবেল দেওয়া উচিত। কখনো বউয়ের মতো আচরণ করেছেন আমার সাথে? স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তেমন কিছু কি ভুলেও আমাদের মধ্যে হয়েছে? হয়নি। তাহলে কেন আপনি ওই সম্পর্কের কথাটা তুলছেন, যেটার অস্তিত্ব শুধু কাগজে কলমেই রয়েছে, বাস্তবে না? কয়দিন পরে তো ঠিকই ওই হাসানের কাছে চলে যাবেন। উনি হবেন আপনার স্বামী, আপনার কলিজা, আপনার আত্মার আত্মা। আর আমি হব পর। আমি তো শুধু আপনার প্রয়োজনের স্বামী, ভালোবাসার স্বামী তো হবে অন্য কেউ। আমাকে আপনি এসব বলবেন না কখনো। কথাগুলো বলতে বলতে কখন যে চোখের এক কোণে জল চলে আসলো বুঝতেই পারলাম না। তবে স্প্রিয়া আমার চোখের জলটা দেখতে পারলো না। আমি তাকে দেখাতেও চাই না। যে ভালোবাসার সে এমনিতেই বাসবে, কোনো কিছু দেখে নয়। চোখের জল দেখে আজকাল আর কেউ ভালোবাসে না, ভালোবাসে মুখের হাসি দেখে। আর এটা সত্য, আমি হাসতে পারি না। স্পৃহা আমার কথাগুলো শুনে যে প্রচন্ড কষ্ট পেয়েছে সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু আমার কিছু করার নেই, কারণ এমন কষ্ট আমি অনেক দিন থেকেই পেয়ে আসতেছি। যে মানুষগুলোকে কখনো কাঁদাতে চাইনি, দুঃখ দিতে চাইনি, সেই মানুষগুলোই আমাকে তিলে তিলে কষ্টের আগুনে পুড়িয়েছে। আমিও পোড়াতে জানি, আমিও কষ্ট দিতে জানি। স্পৃহা আমাকে অনেক কষ্ট দিয়েছে, অথচ চাইলে সে একটু ভালোবাসাও দিতে পারত, কিন্তু দেয়নি। সে তার প্রেমিকের বিশ্বাস অর্জন করা নিয়ে ব্যস্ত। আমিও আগের থেকে নিজেকে বদলে নিয়েছি। যখন দেখছি আমার এমন সরাসরি ভালোবাসার বিপরীতে স্পৃহার কোনো পরিবর্তন হয়নি, আমিও আর কারো জন্য মায়া কান্না কাঁদতে চাই না। কারণ আমি বাঁচতে চাই। যদি বাঁচতে হয় নিজের জন্যই বাঁচব। এই পৃথিবীর মানুষগুলো বড় স্বার্থপর। তারা ভালোবাসার মানুষগুলোকে বুঝতে চায় না। আমার কথা শুনে স্পৃহা একটা বালিশ নিয়ে নিচে ঘুমিয়ে যায়। আমিও তাকে না বলি না। আমার মন খারাপের মাত্রাটা আরও বাড়তে থাকে। আমি দেখতে চাই মাত্রাটা কত তীব্রতর হতে পারে। ভেবেছিলাম স্পৃহাকে সব বলবো, বলবো হাসান ছেলে হিসেবে ভালো না, তার চরিত্রে সমস্যা আছে। কিন্তু এখন আর বলবো না। ভালোবাসার মানুষকে অনেক বেশি ভালোবাসার পরেও যখন তার কাছ থেকে অবহেলা ছাড়া আর কিছু পাওয়া যায় না, তখন আগের মতো সেই স্বার্থহীন ভালোবাসাটা আর থাকে না। আমার ক্ষেত্রেও তেমনই হয়েছে। জ্বর হওয়াতে সে আমার সেবা যত্ন করেছিল তার প্রয়োজনেই, কারণ তখনও আমাকে তার দরকার ছিল। অথচ আমি ভেবেছিলাম ভালোবেসে এসব করতেছে সে, কিন্তু না, সে আমাকে ভিতর থেকে কখনো ভালোবাসতে পারেনি। তার ভিতরটা অন্য কাউকে চায়, আমাকে চায় না। সকালে ঘুম থেকে উঠে দেখি স্পৃহা নেই। বুঝলাম রাতে সে ঘুমাতে পারেনি। বাইরে গিয়ে দেখলাম বারান্দায় একটা চেয়ারে বসে আছে। কাছে যেতেই তার দিকে তাকিয়ে বুঝলাম কাল রাতে অনেক কষ্ট সহ্য করেছে। মশার কামড়ে ফর্সা গাল দুটো লাল হয়ে ফুলে গিয়েছে। আমি তার কাছে গেলেও সে আমার সাথে কোনো কথা বলল না। 2 দিন পর আমরা বিয়ে বাড়ি থেকে চলে আসলাম। প্রিয়ার সাথে সম্পর্কটা আমার আবার আগের মতো হতে লাগলো। পাশাপাশি রুমে থাকলেও খুব একটা কথা হয় না। আমি বুঝতে পারি ওই দিন রাতে সে আমার সাথে অনেক রাগ করেছে, অভিমান করেছে। সেই অভিমানটা হয়তো তাকে আমার থেকে দূরে যেতে সাহায্য করেছে। কারণ অভিমানও মানুষকে দূরে ঠেলে দিতে পারে, পর করতে পারে। আমারও ইচ্ছে নেই তার অভিমানটা ভাঙানোর, কারণ অভিমান ভাঙানোর জন্য একটা অধিকার থাকা দরকার। সেই অধিকারটা সে আমাকে কখনো দেয় নাই। 1 মাস পরের কথা, প্রিয়া একদিন আমার রুমে এসে আমাকে বলল, কাল চলে যাচ্ছি, হাসান আমার জন্য অপেক্ষা করবে বলছে। আমি সব সময়ের জন্য চলে যাচ্ছি। আপনার সাথে অনেক দিন ছিলাম আমি। আপনি আমার কাছে অনেক পাওনা আছেন। আপনি না থাকলে হয়তো এই পথটা আমি পাড়ি দিতে পারতাম না। আপনি আমার পেছনে যত টাকা খরচ করেছেন আমি সব আপনাকে দিয়ে দেব। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি সেগুলোর জন্য দুঃখিত। অনেক সময় আপনাকে অনেক আপন মনে হয়েছে, ভালোবাসি বলেও মনে হয়েছে। এখনো কেন জানি মনে হয় আপনি আমার অনেক আপন কেউ, কিন্তু বাস্তবতা তো ভিন্ন জিনিস। আপনার সাথে বিয়েটা ছিল একটা দুর্ঘটনা। আমি জানি না আমি কি করছি, ভুল করছি না ঠিক করছি সেটাও জানি না। তবে আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, মনে রাখবো আপনাকে। একজন মানুষ ছিল যে মানুষটার সাথে এতটা দিন একসাথে থাকার পরেও কখনো আমার দিকে খারাপ নজরে তাকায়নি। বিয়ে করা বউ হওয়ার পরেও কখনো স্বামীর দাবি নিয়ে আমার উপর অধিকার দেখাতে আসেনি। আপনি সত্যি অসাধারণ একজন মানুষ। আপনি কি আমার শেষ একটা অনুরোধ রাখবেন? প্রিহার দিকে তাকিয়ে বললাম, মেয়েরা অসাধারণ মানুষ। তারপর আমি কিছু বলি না, অবাক চোখে স্পৃহার দিকে তাকিয়ে থাকি। ভাবতে থাকি আমি মানুষটা একটা অবহেলার পাত্র। জীবনে কম বেশি সবার কাছেই অবহেলার শিকার হয়েছে আমি।
বাবা মা বোন বন্ধু বান্ধবী ভালোবাসার মানুষ সবাই আমাকে কোনো না কোনো কারণে অবহেলা করেছে। কারো ক্ষেত্রে হয়তো আমাকে অবহেলা করার কোনো কারণ ছিল, কারো ক্ষেত্রে হয়তো ছিল না, তবে সবাই করেছে। স্পৃহাকে দেখে আমার একটা কথা মনে হলো, যে চলে যেতে চায় তাকে যেতে দিন, এটাই আপনার জন্য ভালো। আপনি তাকে ভালোবেসে ভালো রাখার দায়িত্ব নিতে চেয়েছিলেন, কিন্তু সে বিশ্বাস করে আপনার থেকে অন্য কেউ তাকে বেশি ভালো রাখবে। কি দরকার যে মানুষগুলো থাকতে চায় না তাদেরকে রেখে দেওয়ার বৃথা চেষ্টা করার? যে আপনাকে সত্যিই ভালোবাসে কোনো না কোনো কারণ দেখিয়ে সে আপনার কাছে থেকে যাবে। আর যে আপনাকে ভালোবাসে না কিংবা ভালোবাসার মতো অভিনয় করে নিজের প্রয়োজনে, সে মানুষ আপনাকে ছেড়ে যাওয়ার জন্য কারণ খুঁজবে, থেকে যাওয়ার জন্য না। আমি যখন কিছু বললাম না তখন আবার স্পৃহা আমাকে বলল ওর ট্রান্সফারটা হয়নি, কাল স্টেশনে আসবে আমাকে নেওয়ার জন্য। আমাকে ওখানে থাকতে বলেছে, একা তো আর এত কিছু নিয়ে যাওয়া সম্ভব না। তাই বলেছিলাম আপনি যদি একটু সাহায্য করতেন। আমি স্পৃহার দিকে তাকিয়ে একটু হাসি। স্পৃহা আমার হাসির কারণটা বুঝতে পারলো না। তো গাইস, আজকের পার্ট 15 এইখানেই শেষ করতেছি। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী পার্ট চাইলে নেক্সট কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যেন সকল গল্প আপলোড করার সাথে সাথে তোমার কাছে সর্বপ্রথম চলে যায়। ধন্যবাদ সবাইকে।